এরপর রাজামশাই রাজপুত্র এবং রাজকুমারী আর দেহরক্ষী সুজনের সাথে রাজপ্রাসাদে ফিরে আসেন। রানী রাজামশাইকে ডেকে জিজ্ঞেস করেন, রাজামশাই, কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলুন। দরবেশ বাবা আমাদের মেয়ের বদমেজাজের সম্পর্কে কি বলল? উনি কি কোনো কিছু উপায় পেয়েছে? রাজামশাই খানিক চিন্তা করে বললেন, উনি সোজাসুজি কোনো কথাই বলেননি, কিন্তু আমাদেরকে একটা উপায় বলে দিয়েছেন। উনি কি বলেছেন? আমাকে বলুন, আমিও শুনতে চাই। দরবেশ বাবা বলেছেন, আমাদের মেয়ে যাকে বিয়ে করতে চায় তার ভাগ্য গুনে আমাদের মেয়ের অভিশাপ কেটে যাবে। এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে তো আমাদের যত দ্রুত সম্ভব রাজকুমারীর বিয়ের ব্যবস্থা করা দরকার। আপনি আশেপাশে রাজ্য থেকে রাজকুমারদের আসার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি রাজবৈদ্যের সাথে এ বিষয়ে কথা বলবো। এরকম বলার পরও রাজামশাই অনেক চিন্তিত থাকেন। রাজামশাইকে চিন্তিত দেখে মহারানী তাকে আবারও জিজ্ঞেস করেন, কি হয়েছে রাজামশাই? এখন তো আমি আর কোনো বিপদ দেখছি না, তাহলে আপনাকে এত চিন্তিত কেন লাগছে? রাজামশাই রানীকে তার রাজ্যে ভবিষ্যৎ বিপদ নিয়ে কোনো কথাই বলতে চায় না, কারণ রানী অযথাই চিন্তা করবে, এজন্য সে মিথ্যে বলে। না, তেমন কিছুই না। আমার মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এটা ভেবেই অনেক চিন্তা হচ্ছে। এছাড়া আর কিছুই না। আমি গেলাম, একটু বাগানে যাব, একটু নিরিবিলি সময় কাটাবো। এই বলে রাজামশাই বাগানের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মায়াপরী পরিরাজ্যে বসে বসে চিন্তা করছে। এমন সময় তার সামনে মায়া আয়না হাজির হয়। কি হয়েছে মায়াপরী? আপনাকে খুব চিন্তিত লাগছে। তুমি তো সবই জানো জাদু আয়না, প্রতি বছর পূর্ণিমাতে এক অলৌকিক ফুল ফোটে, আর সেই ফুল যেন কোনো দুষ্ট লোকের হাতে পড়ে না যায়, সেজন্য আমি লক্ষ্য রাখি। কিন্তু এবার সেই অলৌকিক ফুল আর জঙ্গলে দেখতে পাইনি আমি। কেউ সেই ফুলটাকে নিয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে ওই ফুলটা কোনো ভালো লোকের হাতে পড়েছে নাকি কোনো দুষ্ট লোকের হাতে পড়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমি এক্ষুনি আপনাকে ওই ফুলের অবস্থান দেখাতে পারবো মায়াপরী। এরপর জাদু আয়না সেই ফুলটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পায় এক রাজকন্যা সেই অলৌকিক ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ফুলের সুবাস সে নেয়ার চেষ্টা করছে। আরে, এটা তো মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকন্যা। আমাকে এই রাজকন্যার সাথে দেখা করতে হবে এবং তার থেকে এই চাদর ফুল নিয়ে আসতে হবে। আর এদিকে রাজকন্যা কনকলতা সেই ফুল হাতে নিয়ে বসে থাকে আর এই ফুলের সুবাস নিতে থাকে, আর মনে মনে চিন্তা করে, এই ফুলের সুবাস কত সুন্দর। এই ফুলকে আমি কখনো আমার থেকে আলাদা করব না। এই ফুলের কথা ভাবতে গিয়ে রাজকন্যা কনকলতা তার সিপাহী সুজনের কথা মনে পড়ে যায়। সে কিভাবে তাকে একটা ফুল এনে দেওয়ার জন্য এত লড়াই করলো। আহা বেচারা, আমার একটা ইচ্ছে পূরণ করার জন্য কত মার খেলো। সুজন ছেলেটা আসলে বড্ড ভালো, কিন্তু সে অনেক বোকা। ওকে আমাকে একটু চালাক বানাতে হবে। এরপর রাজকন্যা সুজনকে খুঁজতে বেরিয়ে যায়। সে দেখে দরজার পাশেই সুজন দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। রাজকন্যাকে দেখে সুজন হাসি মুখে তাকে রাজকন্যা বলে অভিবাদন করে। রাজকন্যা, আপনার কি কিছু লাগবে? কিছু লাগলে আমাকে শুধু একটা ডাক দিবেন, আমি আপনার এক ডাকেই হাজির হয়ে যাব।
হ্যাঁ, আমার তোমাকে প্রয়োজন। শোনো, তুমি সব সময় এরকম করে কেন কথা বলো? আর একটু সুন্দর করে কথা বলতে কি পারো না? এখনো কি তুমি গ্রামে পড়ে আছো নাকি? এখন তুমি নগরে চলে এসেছো আর আমাদের রাজপ্রাসাদে কাজ করছো। একটু সুন্দর করে কথা বলা শেখো। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কথা তো আমার জন্য হুকুম। আমি অবশ্যই আপনার হুকুম পালন করার চেষ্টা করব। এরপর রাজকন্যা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সুজন সেখানেই দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। এখন আবার এতদিনের অভ্যাস আমি কি করে পাল্টাবো? এটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু কি আর করার, কাজ করতে হলে আর রাজপ্রাসাদ থেকে স্বর্ণমুদ্রা পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। অন্যদিকে আমরা সেই কালো তান্ত্রিকের প্রাসাদ দেখতে পাই। সেই প্রাসাদে দবির মিয়া শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ সে স্বপ্নে তার আগের জীবনের স্মৃতি দেখতে পায়। সে দেখতে পায় সে আগে কিভাবে তার স্ত্রী এবং সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতো। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে উঠে দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করে সে স্বপ্নে কি দেখলো। কি হলো আমার সাথে? আমি স্বপ্নে এটা কি দেখলাম? একটা মহিলা আর একটা বাচ্চা ছেলে। ওই মহিলা আর ছেলেটা কে? তারা কেন আমার স্বপ্নে এলো? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় তান্ত্রিক সেখানে চলে আসে আর দবির মিয়াকে ডেকে বলে, দবির মিয়া, তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। তোমার হাত থেকে আমি কয়েক ফোঁটা রক্ত নেব। দবির মিয়া কোনো কথা না ভেবে তার হাত বাড়িয়ে দেয় এবং তার হাত থেকে কয়েক ফোঁটা রক্ত তান্ত্রিক তার বাটিতে নিয়ে সে সেখান থেকে চলে যায়। দবির মিয়ার অনেক কষ্ট হয় এবং সে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয় আর ভাবতে থাকে, এই নরক থেকে কবে মুক্তি পাবো? আর এখান থেকে গেলেও বা কোথায় যাব আমি? উপরওয়ালা, এখান থেকে বের হবার একটা রাস্তা দেখাও। তো বন্ধুরা, মায়াপরীর সাথে রাজকন্যা কনকলতার দেখা হলে সে কি ওই জাদুর ফুল ফিরিয়ে দিতে রাজি হবে? আর দবির মিয়া কি তার অতীত সম্পর্কে সব কিছু মনে করতে পারবে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।